কলকাতার উত্তর অংশে হুগলি নদীর ধারে আছে এক বিস্ময়। তা কি? তা হচ্ছে কুমোরটুলি। বাইরে থেকে দেখলে এটি শুধুই সরু গলি আর পুরনো সব ঘরবাড়ি, কিন্তু তার ভেতরে ঢুকলেই উপলব্ধি করা যায় এটি একটি শিল্পের আঁতুড়ঘর, যেখান থেকে মাটির গন্ধে ভেসে আসে এক অদ্ভুত টান। খড়, কাদা, রং আর কাঠামো মিলিয়ে এখানে তৈরি হয় মা দুর্গার রূপ। কিন্তু এর পেছনে যাদের হাত, মানে সেই শিল্পীদের কথাই আজ তুলে ধরব। প্রতিটি শিল্পীর একটা করে অদৃশ্য গল্প আছে। কেউ শৈশব থেকেই বাবার হাত ধরে শিখেছে মূর্তি করা, কেউ আবার জীবনের স্বপ্ন ছেড়ে বাধ্য হয়ে এসেছে এই পেশায়। সকাল থেকে রাত তারা মাটির সাথে লড়াই করে, কখনো আলোর অভাব, কখনো জায়গার সংকট, আবার কখনো অর্থকষ্ট। কিন্তু এই সব কিছুর মাঝেও চলতে থাকে তাদের এই সৃষ্টির কাজ। গঙ্গার কাদা এনে শুকনো খড়ের সাথে মিশিয়ে বাঁধা হয় দেবীর কাঠামো। তাদের জীবন বিলাসী নয়। ছোট ছোট ঘরে, অল্প আলোয়, সীমিত উপকরণে গড়ে ওঠে এই বিশ্বখ্যাত মহামূর্তি। কিন্তু তারপরও তারা অভিযোগ করেন না, কারণ তারা জানে মাটির ভেতরেই আছে তাদের ভক্তি, তাদের সৃষ্টি এবং সর্বোপরি তাদের অর্থের যোগান। কুমোরটুলি শুধু একটি এলাকা না, এটা একটা জীবন্ত গল্পের বই, যেখানে প্রতিটি মূর্তি এক একটা অধ্যায়, আর প্রতিটি কুমোর সেই বইয়ের এক অমর লেখক। তাই তো বলি, দুর্গাপুজো যখন বাংলার আত্মা, তখন কুমোরটুলি হলো তার হৃদস্পন্দন। তাই চলুন আজ তাদের মুখ দিয়েই শোনা যাক মা দুর্গার প্রস্তুত প্রণালী ও তাদের জীবন যুদ্ধের কাহিনী। ছোটোবেলা থেকে আমি ঘুরে বেড়াতাম, খেলাধুলা করতাম, ঠিক আছে। তারপরে আমার জামাইবাবু এই কাজ করে, নিজের জামাইবাবু এই কাজ করার পরে আমাকে বললো যাবে। আমরা ঠিক আছে যাবো ঠাকুরের কাছে। সেই জামাইবাবুর হাত ধরে আমার আসা এই কাজে। আমি 40 বছর এখনো করছি এখানে, ঠিক আছে। আমার 60 বছর বয়স, 40 বছর আমি এইখানে এই লাইতে যুক্ত। আমার বাবা মারা গেছে, দাদারা মারা গেছে, এখন আমি এই পরিচালনা করি। আগে আমাদের সব বাড়ির ঠাকুর হতো, বুঝলেন। তখন এইসব ঠাকুর হতো না। আমরা যখন ছোটোবেলায় এসে দেখেছি, তখন ওই বাড়ির ঠাকুর জন্মাষ্টমীর পর আরম্ভ হতো, ঝুলনের পর। এত আগে আমাদের দুর্গা ঠাকুর তখন আরম্ভ হতো না আগের দিনে। ঠাকুর আগের থেকে আমাদের আগে থেকে বেড়েছে, সেটা নয়। এখন প্রত্যেকটা বাইরে ঠাকুর যাচ্ছে, আমেরিকা বা অস্ট্রেলিয়া এগুলো যাচ্ছে। হ্যাঁ, এগুলো ফাইবার তৈরি হয়, যেহেতু এগুলো ফাইবারে তৈরি হয়, যেহেতু আগে থেকে আমাদের বৈশাখ মাস থেকে স্টার্ট হওয়ার পর থেকে এবার ওগুলো আগে থেকে যদি না হয়, তাহলে এবার অর্ডারি মালগুলো আমরা ফিনিশিং দিতে পারবো না। কারণ আমাদের বাইরে যেহেতু পাঠাতে হয়, আষাঢ় মাস বা আষাঢ় শ্রাবণ মাসে আমাদের ঠাকুর পাঠানো হয়, ওগুলো বাইরে চলে যায়। আগে যেমন ওই 2-4টে ঠাকুর হতো, আগেকার আমাদের বাবার দাদু যারা ছিল, তারা তো হয়তো কম ঠাকুর ছিল, জমিদার বাড়িতে ঠাকুর করতো। এখন তো সেটা নেই, এখন তো ধরুন টোটাল সবসময় ঠাকুর হইতেই থাকে। কারণ মাটিটা ডায়মন্ড হারবার থেকে আসে, ওই আঠা মাটিটা, যেটা আঙুল ফাঙুল হয়, মুখ টুক হয়। আর এই যেটা বেলে মাটি দিয়ে হচ্ছে গায়ে দোমেটের মাটিটা, এটা আমাদের এই গঙ্গা থেকেই আসে সামনে। আমরা প্রথমে যাই কাঠ আনতে, কাটার পরে বাঁশ লাগে আমাদের। তারপরে বাঁশ টাস পরে এই কাটামটা বানানো হয়। কাটামটা বানানোর পরে খড় আনতে হয় আমাদের। খড় নিয়ে আসার পরে তারপর নিয়ে আসতে হয় দড়ি নিয়ে আসার পরে বাঁধতে হয়, সেটা কাটামোর সঙ্গে বেঁধে একটা দুর্গা প্রতিমা বাঁধতে টাইম লাগে 10 দিন পুরো ফিনিশ করছি। আচ্ছা, ঠাকুর যখন ফেটে যায়, শুকালে পরে নরম মাটি শুকালে ফাটবে, সেটার জন্য আবার ফাটবে। শুকানোর পরে তাকে আবার সেই বেলে মাটি দিয়ে আবার জুড়তে হবে। ফাটাটা জোড়ার পরে আবার কাপড় মারতে হবে ঠাকুরের গায়ে, পুরো বডি। বুড়ো আঙুল এঁটেল মাটি থেকে বুড়ো আঙুলটাকে নিজেরা মাটিটাকে তৈরি করে নিতে হয় এবং একটু শক্ত করতে হয়। তারপরে আস্তে আস্তে এটাকে আঙুল হাতে করে নিজেরা বানিয়ে একটা মাপ দেখে নিতে হয় যে এরকম মাপের আঙুল। এইভাবে আমরা আঙুল তৈরি করি।
মহালয়ের ব্যাপারে এই চোখ দেওয়া ব্যাপারটা সবসময় যে চোখ দিতে হবে এমন কোনো কথা, এখন প্রত্যেকটা সময়ই চোখ দেওয়া হয় তার জন্য। এবার আমাদের প্যাসেজ থাকে, মানে কারো বাড়ি পরিবারের জন্য সেটা বলা হয় যে আমাদের মহালয়ের দিনই বেশি ভালো হয় চোখ দিলে, সেগুলো আমাদের আগে করে দিয়ে দিতে হয়, ঠিক আছে। আর এবার কারখানার জন্যে, কারখানায় তো আর একটা ঠাকুর নয় যে আমাদের যে মহালয় দিয়ে ফিনিশ করতে হবে তার জন্য নয়। এগুলো অনেক সময় কি হয়, আমাদের 10 দিন আগে থেকেও মানে চোখ দিতে শুরু হতে পারে, বা হয়েও যায়। যার জন্য আমাদের মহালয়ে অনেক সময় অনেক ঠাকুর বেরিয়ে যায়, সেগুলোর জন্য আমাদের আগে থেকে চোখগুলো দিতে হয়। সিংহ আমাদের পুরো তৈরি করার পরে টেক্সচারটা বানানো হচ্ছে, মাটির কাজ হয়ে গেল, এই দাগটা দেওয়ার পরে তারপরে যখন করা হয় রঙের পরে আমরা তোয়ালে লাগাই সিংহের গায়ে, যে ফোটাটা ভালো দেখা যায় জিনিসটা, তোয়ালে লাগানো হয়। তোয়ালের পরে ম্যাচিং দিয়ে সেট করি, তারপরে ফিনিশিং টাচ দিতে হয়। পুরো এখন অনেক বেড়েছে, বিদেশে অনেক যাচ্ছে, বিদেশে মাটির ঠাকুরটা কম যায়, এখন ফাইবারটা বেশি যায়। ফাইবারটা হালকা হয় এবং ওটা নিয়ে তারা 2-3 বছর চালায়, তারপরে রং টং করে আবার চালায়, এরকম ব্যাপার। আর রান্না করে খুব কম ঘরেই রান্না বাড়া করে খাওয়া হয়, রান্না বাড়া করে খুব কম হয়, সবই হোটেলে খায়, হোটেলে খাওয়াই বেশি। খুবই কষ্টের মধ্যে কাটে আমাদের, কিচ্ছু করার নেই। তারপরে শোয়ার জায়গা নেই ঠিকভাবে, বৃষ্টি পড়ছে, এই পড়ছে, বেশিরভাগ ঘরেই আপনার পা ফেলার জায়গা নেই, এত জায়গার শর্ট থাকে, পুরো টোটালি চাপ থাকে। খাওয়া দাওয়াটা কখন কি হয় বলা যায় না, হয়তো রাত 12টায় খেতে হচ্ছে, কখন আবার রাত 4টের সময় খেতে হচ্ছে, আবার অনেক সময় এখন কাজে যেহেতু চাপ কম আছে এখন 8টার সময় কাজ ছেড়ে দিয়ে আমরা খেতে যাচ্ছি। তবে আসুন শুনে নিই এই কুমোরটুলির প্রথম মহিলা শিল্পীর জীবনযুদ্ধের কাহিনী। আমার নাম চায়না পাল, আমি কুমারটুলিতে মহিলা শিল্পী হিসেবে খ্যাত। যখন 94 সালে আমার বাবা অসুস্থ হয়ে গেছিলেন, তখন এই পেশায় আসি, মা হাতের কাজ করি, স্টুডিওটা পরিচালনা করি। সেই থেকে এই 2094, এখন আমি এই কাজের মধ্যেই 2024 আমি এই কাজের মধ্যে লিপ্ত আছি। আমার প্রতিমা হচ্ছে সবই অ্যাকচুয়ালি প্রতিমা সাবেকি, আমার কোনো আখের বা টিনের কাজ হয় না। এই কাজই মানে দেশে বাইরে, দেশের মধ্যে সব জায়গাতেই যাচ্ছে। আর আমার ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিমা, আমি কোনো থিমের কাজ করি না বা আর্টের কাজ করি না। যখন আমি এই পেশায় আসি, মনে যেত যে কয়েকটা ঘরে মাত্র অ্যাকচুয়ালি প্রতিমা তৈরি হয়। এখন প্রতিটা শিল্পীর ঘরে অ্যাকচুয়ালি প্রতিমা হয়, এই প্রতিমারই চাহিদাটা বেড়ে থাকে। আর যখন আমি আসি তখন মহিলা কেউ ছিল না, আমি প্রথম। সেই সময়টা আমাকে খুব স্ট্রাগল করে এইখানে মানে দাঁড়াতে হয়েছে। তা এখনও 30 বছর হয়ে গেলে এখনও পর্যন্ত মানে কিছু না কিছু ব্যাপারে আমাকে সবাই বাধা দিতে আসে। তা যাই হোক, মা দুর্গার আশীর্বাদ আর আমার আশা হচ্ছে না মানে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এখনও চলে যাচ্ছে। আর যতদিন মনে হয় আমি বিজনেসটা করবো তখনও চলবে আমার ইসলামের লড়াই। আমাদের চাহিদা বলে সরকার থেকে তো আমাদের কোনো এইসব দিক থেকে দেয় না, যেহেতু আমাদের চাহিদা কি মালিকের উপরে নির্ভর করে, মালিক যেভাবে কাজ করাচ্ছে আমরা কাজ করছি, তারপরে যে হিসাব আমাদের একটা রেট থাকে সেই হিসাব করে আমরা সিজন হিসাবে একটা পয়সা নিয়ে বাড়ি যাই। ছেলে শিক্ষিত করে, ছেলের কোনো চাকরিও নেই, কিছুই নেই। হ্যাঁ, ছেলের চাকরি বাকরি হতো, আমি যদি হায়দ্রাবাদ, গুজরাট এসব জায়গায় পাঠিয়ে দিতাম, তাতে কোম্পানির চাকরি বাকরি পেত। আমাদের পশ্চিমবঙ্গে একটা কোম্পানির চাকরি পেতে গেলে 8,000 থেকে 10,000 টাকার বেশি মাইনে দেবে না, তাতে সংসার চলবে না। একটা বিয়ে করলে তার বউকে খাওয়াতে পারবে না। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, ঠিক আছে। কুমোরটুলির গল্প শুধু মাটির নয়, এটা রাজনীতির গল্পও বটে। বছরের পর বছর ধরে শিল্পীরা অভিযোগ করেন অর্থের টান, জায়গার সংকট আর সরকারি সাহায্যের অভাব তাদের কাজকে আরও কঠিন করে তুলেছে। পুজোর আগে প্রচুর রাজনৈতিক দল এই গলিতে ভিড় করেন। কেউ প্রতিশ্রুতি দেন নতুন স্টুডিও করে দেবেন, কেউ বলেন পর্যটন কেন্দ্র বানাবেন, কিন্তু প্রতিশ্রুতি কথার কথা হয়েই থেকে যায়, তার বাস্তবে পরিণত হয় না। কোভিডের সময় কুমোরেরা ভয়ঙ্কর সংকটে পড়েছিলেন।
সরকারি অনুদান ও ব্যাংক ঋণ মিলেছে খুব কম, অথচ মূর্তি বিক্রি অনেকাংশে কমে গিয়েছিল। তবুও নির্বাচন এলে কুমোরটুলি ভরে ওঠে বিভিন্ন রাজনৈতিক পোস্টার, প্রচার ও ফ্লেক্সে। তাই কুমোরটুলি শুধু শিল্পের কষ্টেই নয়, রাজনৈতিক স্বার্থেরও অংশ হয়ে উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত কুমোরেরা জানেন, রাজনীতি আসবে যাবে, প্রতিশ্রুতি ভাঙবে গড়বে, কিন্তু মায়ের মূর্তি গড়ার ডাক কখনো থামবে না। তাই তারা তাদের কর্তব্য পালন করে চলেছেন। কুমোরটুলির আর একটা বড় প্রশ্ন হলো ভবিষ্যৎ। আজকে শিল্পীরা বলেন তাদের পরের প্রজন্ম এই পেশায় আর আসতে চায় না, কারণ নেই তাদের ধৈর্য, নেই নিশ্চয়তা, নেই পর্যাপ্ত আয়। ছোট্ট ঘরে মাটির গন্ধে ভরা সেই শ্রমের জীবন আজকের তরুণরা আর নিতে চাইছে না। তারা চায় অন্য পেশা, অন্য ভবিষ্যৎ। তাহলে কয়েক দশক পর কি হবে কুমোরটুলির? কে মাটির হাতের ছোঁয়ায় বাঁচিয়ে রাখবে এই ঐতিহ্য? তবে কি পুরোটাই ধোঁয়াশা? না, তা বোধহয় নয়। পুরো ছবিটা হতাশার নয়। আজ অনেক আর্ট কলেজের ছাত্রছাত্রীও কুমোরটুলিতে আসছেন, এবং তাদের কাছে প্রতিমা শুধু ভক্তির প্রতীক নয়, এটি একটি বিশাল ক্যানভাস, যেখানে রং, খড়, মাটি, বাঁশ ও আধুনিক ভাবনা মিলে গড়ে তুলেছে এক শিল্পের নতুন দিক। কেউ নকশায় আনছেন নতুনতা, কেউ বা দেবীর মূর্তিতে আনছেন নতুনতা। তাই হয়তো আগামী দিনে কুমোরটুলি বদলে যাবে। নতুন শিল্পীরা আসবেন, পুরনোরা হারিয়ে যাবেন, কিন্তু একটাই সত্য অটুট থাকবে। যতদিন বাঙালির ঘরে দুর্গাপুজোর ঢাক বাজবে, ততদিন কুমোরটুলির গলিগুলোয় ভাসবে মাটির গন্ধ, আর মিশে থাকবে মায়ের আসার আনন্দ। কারণ মা আসেন শুধু পুজোর জন্য নয়, তিনি আসেন আমাদের মনে নতুন আলো, নতুন আশা, নতুন ভালোবাসা জাগিয়ে তুলতে। কুমোরটুলির প্রতিমার মতোই এই আবেগ, এই ভক্তি, এই মাটির মিষ্টি গন্ধও কখনো মুছে যাবে না।